নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া চলে এসেছি আজ একটি নতুন পর্ব নিয়ে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ, আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা শুনছেন বিগত কয়েকটি পর্ব ধরে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাসটি। এটি একটি অবিস্মরণীয় সৃষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এই চিরকালীন প্রেম কাহিনী আজও অমর হয়ে আছে বাংলা সাহিত্যে। বাল্যকাল থেকে দেবদাস এবং পার্বতীর একসাথে বেড়ে ওঠা, তাদের ভালোবাসায় পরিণত হওয়া, পার্বতী অন্যত্র বিয়ে হয়ে যাওয়া, দেবদাসের বাবার মৃত্যু, দেবদাসের কলকাতায় গিয়ে চুনি লালের সংসর্গে এসে চন্দ্রমুখী নামক এক গণিকার সাহচর্য গ্রহণ করা, সবই আপনারা শুনেছেন বিগত 9টি পর্বে। আজ আমি আপনাদের শোনাব 10ম পর্ব, যখন পার্বতী দেবদাসকে বলেছিল মদ ছেড়ে দিয়ে সুস্থ জীবনযাপন করতে। তখন সে আবার ফিরে গেছিল চন্দ্রমুখীর কাছে। গিয়ে দেখে চন্দ্রমুখীও সেই গণিকা পল্লীর এক কোণে নিজেকে সরিয়ে রেখে লোকচক্ষুর অন্তরালে নিজে জীবনযাপন করছে। সেও দেবদাসকে বিয়ে করে সংসারী হয়ে নতুন জীবনযাপন করার অনুরোধ করে এবং জানায় যদি ভবিষ্যতে কোনো দাসীর প্রয়োজন হয় তাহলে যেন চন্দ্রমুখীকে স্মরণ করে। তারপর কি হলো চলুন শুরু করা যাক আজকের 10ম পর্ব। বৎসর 2 হইল পার্বতী মহেন্দ্রর বিবাহ দিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়াছে। বুদ্ধিমতী মহিলা, জলদবালা, সে খুব কর্মপটু। পার্বতীর পরিবর্তে সংসারের অনেক কাজই সেই করে দেয়। পার্বতী এখন অন্যদিকে মন দিয়েছে। আজ 5 বছর হলো তাহার বিবাহ হইয়াছে, কিন্তু সন্তান হয় নাই। নিজের ছেলেপুলে নাই বলিয়া পরের ছেলে মেয়েদের উপর তাহার বড় টান। গরিব দুঃখীর কথা দূরে থাক, যাহাদের কিছু সংস্থান আছে তাহাদিগকের পুত্রকন্যার প্রতিও তার ব্যয়ভার করার বহন করার চেষ্টা সে সব সময় করে। ইহা ভিন্ন ঠাকুর বাড়ির কাজ করিয়া, সাধু সন্ন্যাসীর সেবা করিয়া, অন্ধজনের পরিচর্যা করিয়া তাহার দিন কাটিতেছে। স্বামীকে প্রবৃত্তি দিয়ে পার্বতী আর একটা অতিথিশালা নির্মাণ করাইয়াছে। সেখানে নিরাশ্রয় অসহায় লোক ইচ্ছা মতো থাকিতে পারে। জমিদার সংসার হইতে তাহার খাওয়া পড়া সবই সেখানে মেলে। আর একটা কাজ পার্বতী বড় গোপনে করে, স্বামীকেও তাহা জানিতে দেয় না। দরিদ্র ভদ্র পরিবার যেগুলো থাকে তাদের লুকিয়ে অর্থ সাহায্য করে। এটি তাহার নিজের খরচ। স্বামীর নিকট হইতে প্রতি মাসে যাহা পায় সমস্তই ইহাতেই ব্যয় হয়। কিন্তু যেমন করিয়া যাহাই ব্যয় হোক, সদর কাছারির নায়েব গোমস্তা তাহা জানিতে বাকি রাখে না। নিজেদের মধ্যে তাহারা বলা বলি করিতে থাকে। দাসীরা লুকাইয়া শুনিয়া আসিয়াছে সংসারে ব্যয় আজকাল ডবলেরও বেশি হইয়া গেছে। তহবিল শূন্য, কিছুই জমা হইতেছে না। সংসারে বাজে খরচ বৃদ্ধি পাইলে দাস দাসীর যেন তাহা মর্মান্তিক হয়।
তাহাদের কাছে জলদ এসব কথা শুনিয়া বেশ চিন্তিত হইয়া পড়ে। একদিন রাত্রে সে স্বামীকে কহিল, আচ্ছা, তুমি কি এ বাড়ির কেউ নয়? মহেন্দ্র কহিল, কেন বলো দেখি? জলদ তাহার স্ত্রী, সে কহিল, দাস দাসীরা দেখতে পায়, আর তুমি দেখতে পাও না? কর্তার নতুন গিন্নি সমস্ত কিছু তো সেবায় দান করছে, আর কর্তা তো গিন্নি অন্তঃপ্রাণ, তিনি তো আর কিছু বললেন না, বলবেনও না, কিন্তু তোমার তো কিছু করা উচিত। মহেন্দ্র কথাটা বুঝিল না, কিন্তু উৎসুক হইয়া উঠিল, জিজ্ঞাসা করিল, কিসের কথা বলছো তুমি? জলদবালা গম্ভীর হইয়া স্বামীকে মন্ত্রণা দিতে লাগিল। নতুন মার ছেলে মেয়ে তো নাই, তার কেন সংসারে টান হবে বলো তো? সব তো উড়িয়ে পুড়িয়ে দিলেন, দেখতেও পাও না নাকি তুমি? মহেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া কহিল, কি করে? জলদ কহিল, তোমার চোখ থাকলে তো দেখতে পেতে। আজকাল সংসারে দ্বিগুণ খরচ হচ্ছে, সদাব্রত, দান, খয়রাত, অতিথি সেবা, ফকির সেবা। আচ্ছা, তিনি কেন পরকালের কাজ করছেন? কিন্তু তোমরাও তো ছেলে মেয়ে হবে নাকি? তখন তারা খাবে কি বলো তো? নিজের জিনিস বিলিয়ে দিলে কি শেষে কিছু থাকবে? মহেন্দ্র শয্যার উপর উঠিয়া বসিয়া কহিল, তুমি কার কথা বলছো? মার কথা? জলদ কহিল, আমার পোড়া কপাল, পোড়া কপাল। এসব মুখ ফুটে বলতে হয়? মহেন্দ্র কহিল, তাই তাই তুমি মার নামে নালিশ করতে এসেছ আমার কাছে? জলদ রাগ করিয়া বলিল, আমার নালিশ মকদ্দমার কোনো দরকার নেই, শুধু ভেতরের খবরটা তোমাকে জানিয়ে দিলুম, নইলে শেষে আমাকেই তো দোষ দেবে তুমি। মহেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিল। তোমার বাপের বাড়িতে রোজ হাঁড়ি চড়ে না, তুমি জমিদারির বোঝো কি? সে ব্যাপারে কোনো কথা বলো না। এবার জলদও রাগিয়া উঠিল, বলিল, তোমার মার বাপের বাড়িতেই বা কি এমন অতিথিশালা আছে শুনে যে তিনি এত অতিথি সৎকার করেন? মহেন্দ্র আর তর্কাতর্কি না করিয়া চুপ করিয়া বসিয়া পড়িল। সকালে উঠিয়া পার্বতীর কাছে আসিয়া কহিল, কি বিয়ে দিলে মা, একে নিয়ে সংসার করাই তো যায় না, আমি কলকাতায় চললুম। পার্বতী অবাক হইয়া কহিল, কেন বাচ্চা, কেন? তোমার নামে কটু কথা বলে, বুঝলে? আমি ওকে ত্যাগ করলুম। পার্বতী কিছুদিন হইতেই বড় বউয়ের আচরণ লক্ষ্য করিয়া আসিতেছিল, কিন্তু সে তার চাপা দিয়ে হাসিয়া বলিল, ছি বাবা, সে যে তোমার বড় ভালো মেয়ে গো, সে আমার বড় ভালো মেয়ে, তোমার বউ তো। তারপর সে জলদকে নিভৃতে ডাকিয়া কহিল, বৌমা, ঝগড়া করেছ বুঝি? সকাল হইতেই জলদ স্বামীর কলিকাতায় যাহার আয়োজন দেখিয়া মনে মনে ভয় পাইয়া গিয়াছিল। শাশুড়ির কথায় কাঁদিয়া ফেলিয়া বলিল, আমারই দোষ মা, সব আমার দোষ। কিন্তু ওই দাসীরাই তো খরচপত্রের কথা নিয়ে বলা বলি করে। পার্বতী তখন সমস্ত শুনিল। নিজে লজ্জিত হইয়া বধূর চোখ মোছাইয়া দিয়া কহিল, বৌমা, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি মা তেমন সংসারী নই, তাই খরচের দিকটা না আমার ঠিক স্মরণ ছিল না। তাহার পর মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, বিনা দোষে রাগ করো না, তুমি তো স্বামী, তোমার মঙ্গল চিন্তার জন্যই তো তোমার স্ত্রী একটু ভুল করে সব কথা বলে ফেলেছে। বৌমা তোমার লক্ষ্মী। কিন্তু সেই দিন হইতেই পার্বতী হাত গোটাইয়া আনিল। অতিথিশালার ঠাকুর বাড়ির আর তেমন সেবা হইল না। অনাথ অন্ধ ফকির অনেকে ফিরিয়া যাইতে লাগিল। কর্তা শুনিয়া পার্বতীকে ডাকিয়া কহিলেন, আচ্ছা কনে বউ, লক্ষ্মীর ভাণ্ডার কি ফুরল নাকি?
পার্বতী সহাস্যে উড়িয়ে দিয়ে বলল, না না, শুধু কি দিলেই চলে? দিন কতক জমা করার তো দরকার, তাই না? দেখছো না খরচ কত বেড়ে চলেছে। তা যাক, আমার আর কদিন। দিন কতক সংসার কর্ম করে পরকালের দিকটা দেখা উচিত। পার্বতী হাসিয়া কহিল, এ যে বড় স্বার্থপরের মতো কথা গো। নিজেরটাই তুমি দেখবে, আর ছেলেমেয়েরা কি ভেসে যাবে? দিন কতক আবার চুপ করে থাকো, তারপর আবার না হলে সব হবে। কাজ মানুষের তো ফুরিয়ে যায় না। কাজেই চৌধুরী মশাই একটু নিরস্ত হইলেন। পার্বতীর এখন কাজ কমিয়াছে, তাই ভাবনাটা কিছু বাড়িয়াছে। কিন্তু সমস্ত ভাবনারই একটা ধরন আছে। যাহার আশা আছে সে এরকম করিয়াই ভাবে, আর যাহার আশা নাই সে অন্যরকম ভাবে। পূর্বোক্ত ভাবনার মধ্যে সজীবতা আছে, সুখ আছে, তৃপ্তি আছে, দুঃখ আছে, উৎকণ্ঠা আছে। তাই মানুষকে শ্রান্ত করিয়া আনে। বেশিক্ষণ ভাবিতে মানুষ পারে না, কিন্তু আশাহীনের সুখ নাই, দুঃখ নাই, উৎকণ্ঠা নাই, অথচ তৃপ্তি আছে। চোখ দিয়ে জলও পড়ে, গভীরতাও আছে, কিন্তু নিত্য নতুন করিয়া মর্মভেদ করে না। হালকা মেঘের মতো যথাতথা ভাসিয়া যায়। পার্বতী অনেক দিন হইতে দুজনের কেহ কাউকে পত্র লেখে নাই। কেননা দোষটা উভয়েরই হইয়াছে। ইচ্ছা তার একটা মিটমাট হয়ে যায়। দুজনেরই দোষ অস্বীকার করে অভিমান কমানোর কোনো জায়গা নেই। তাই তাই সেও কেমন একটা মনমরা হইয়া যায়, কেমন একটা অন্যমনস্ক। কাজ করিয়া, মিষ্ট কথাবার্তা বলিয়া, পরোপকার সেবা শুশ্রূষা করিয়াও তার দিন কাটে। আবার সব ভুলিয়া ধ্যানমগ্না যোগিনীর মতো হইয়া যায়। কেহ কহে লক্ষ্মী স্বরূপা অন্নপূর্ণা, কেহ কহে অন্যমনস্কা উদাসীনা। কিন্তু কিন্তু কাল সকাল হইতে তাহার কেমন যেন অন্যরকম একটা পরিবর্তন দেখা গিয়াছে। যেন কিছু তীব্র, কিছুটা কঠোর। সেই পরিপূর্ণ থমথমে একটা জোয়ার গঙ্গায় যেন হঠাৎ কোথা হইতে ভাটার উদয় হইল। তারপর ভাটায় টান ধরিয়াছে। বাড়ির কেহ কারণ জানে না, শুধু আমরা জানি। মনোরমা কাল গ্রাম হইতে একখানা পত্র লিখিয়াছে। যাহা লিখিয়াছে তাহা এইরূপ। পার্বতী, অনেক দিন হইতে আমাদের দুজনার কোনো সাক্ষাৎ নেই, পত্রও লিখি না। সেজন্য দোষটা আমাদের উভয়ই আছে। আমার ইচ্ছে একটু মিটমাট করে নিই। দুজনেই দোষ স্বীকার করিয়া অভিমানটা একটু কমিয়ে নিই। কিন্তু আমি আমি বড়, তাই আমি মান ভিক্ষা চাহিয়া লইলাম। ভরসা করি শীঘ্র উত্তর দেবে। আজ প্রায় 1 মাস হইল এখানে আমি আসিয়াছি। আমরা গৃহস্থর মেয়েরা শারীরিক ভালো মন্দটা তেমন বুঝি না। মরিলে বলি গঙ্গায় গিয়াছে, আর বাঁচিয়া থাকিলে বলি ভালো আছে। আমিও তাই ভালো আছি, কিন্তু এ তো গেল নিজের কথা, বাজে কথা। কাজের কথাও এমন যে কিছু আছে তাও নয়, তবে একটা সংবাদ দিতে তোকে বড় ইচ্ছা করে। কাল হইতে ভাবিতেছি দেব কি দেব না। দিলে তোমার ক্লেশ হইবে, না দিলেও আমি বাঁচি না, যেন মারিচের দশা হইয়াছে।
দেবদাসের কথা শুনিয়া আমার তো দুঃখ হইবেই, কিন্তু আমিও যে তোমার কথা মনে করিয়া না কাঁদিয়া থাকিতে পারি না। তোমারও দুঃখ হইবে। ভগবান রক্ষা করিয়াছেন, না হইলে তুমি যা অভিমানী, তার হাতে পড়িলে একদিন হয় জলে ডুবিতে, না হয় বিষ খাইতে। আর তার কথা আর শুনিলেও শুনিবে, দুদিন পরে হইলেও তো শুনিবে। কেননা যে কথা সংসার শুদ্ধ লোক জানে, তারা চাপাচাপি কি আছে। আজ প্রায় 6-7 দিন হইল সে এখানে আসিয়াছে। তুমি তো জানো জমিদার গৃহিণী কাশীবাসী হইয়াছেন, আর দেবদাস কলিকাতাবাসী হইয়াছে। বাড়ি আসিয়াছে শুধু দাদার সহিত কলহ করিতে আর টাকা লইতে। শুনিলাম এখন সে নাকি মধ্যে মধ্যেই আসে, এরকম করেই আসে এবং টাকা লইয়া যায়। যতদিন টাকার জোগাড় না হয় ততদিন থাকে, টাকা পাইলেই আবার চলিয়া যায়। তাহার পিতা মরিয়া গিয়াছেন আজ 2.5 বছর হইল। শুনিয়া আশ্চর্য হইবে, এইটুকু সময়ের মধ্যে সে নাকি তাহার অর্ধেক বিষয় উড়াইয়া দিয়াছে। দ্বিজদাস নাকি বড় হিসেবী লোক, তাই কোনো মতে পৈতৃক সম্পত্তি নিজে রাখিয়াছে, না হইলে এতদিনে 5 জনে লুটিয়া লইত। মদ আর বেশ্যায় সর্বশান্ত হইতেছে সে। কে তাহাকে রক্ষা করিবে বলো? আর আর একমাত্র তাকে রক্ষা করতে পারে যম। তারও বোধহয় বেশি দেরি নেই, সর্বরক্ষা যে বিবাহ করেনি। আহা, দুঃখ হয়, সেই সোনার বর্ণন আর নাই, সে রূপ আর নাই, সে স্ত্রী তাও নাই। এ যেন আর অন্য কেউ। রুক্ষ চুলগুলো থাকলে কেমন যেন লাগে বাতাসে যখন ওড়ে। চোখ কোটরে ঢুকিয়াছে, নাক নাক যেন খাড়ার মতন উদ্যত এখন হইয়া উঠিয়াছে। কি কুৎসিত যে হইয়াছে, তোমাকে আমি কি করে আর বলিব। দেখিলে ঘৃণা হয়, ভয় করে। সমস্ত দিন নদীর ধারে বাঁধের পাড়ে বন্দুক হাতে ঘুরিয়া বেড়ায়, আর রৌদ্রে মাথা ঘুরিয়া উঠিলে বাঁধের ওপর সেই কুল গাছটার তলায় মুখ নিচু করিয়া বসিয়া থাকে। সন্ধ্যের পর বাড়ি গিয়া মদ খায়, রাত্রে ঘুমায় কি ঘুমায় না, সারা রাত কখনো ঘুমায় কখনো ঘুরিয়া বেড়ায়, ভগবান জানে। সেদিন সন্ধ্যার সময় নদীতে জল আনিতে গিয়াছিলাম, দেখি দেবদাস বন্দুক হাতে ধারে ধারে শুষ্ক মুখে চলিয়া যাইতেছে। আমাকে চিনিতে পারিয়া কাছে আসিয়া দাঁড়াইল। আমি তো ভয়ে মরি, ঘাটে জনপ্রাণী নেই। আমি সেদিন আর আমাদের ছিলাম না। ঠাকুর রক্ষা করিয়াছেন যে কোনরূপ মাতলামি কি বদমাইশি সে করে নাই। নিরীহ ভদ্রলোকটির মতো শান্তভাবে বলিল, মনো, ভালো আছো তো দিদি? আমি আর কি করি, ভয় ভয়ে ঘাড় নাড়িয়া বলিলাম, হুঁ। তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, সুখে থাকো বোন, তোদের দেখলে বড় আহ্লাদ হয়। তারপর আস্তে আস্তে চলিয়া গেল। আমি উঠিত পড়ি প্রাণপণে দৌড়ে পালালাম। মাগো, ভাগ্যে কত কিছু থাকে মানুষের। যাক, আর কি কথা বলবো, সেসব দুর্বৃত্তের কথা লিখিতে গেলে চিঠিতে কুলোবে না। বড় কষ্ট দিলাম কি না, তাই না বোন? আজও তাহাকে যদি না ভুলিয়ে রাখতে পারো তো কষ্ট হবেই। নিজে যদি ভুলতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু উপায় কি? আর সেজন্য রাঙা পায়ে যদি অপরাধ হইয়া থাকে, তাহলে নিজ গুণে তোমার স্নেহকাঙ্ক্ষিনী মনোদিদিকে ক্ষমা করো।
কাল পত্র আসিয়াছিল। আজ সে মহেন্দ্রকে ডাকিয়া বলিল, দুটো পালকি আর ৩২ জন কাহার চাই? আমি এখনই তালসোনাপুর যাব। মহেন্দ্র আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, পালকি বেহারা আমি সব আনিয়ে দিচ্ছি, কিন্তু দুটো কেন মা? পার্বতী কহিল, তুমি সঙ্গে যাবে বাবা। পথে যদি মরি, মুখে আগুন দেবার জন্য বড় ছেলেকে প্রয়োজন। মহেন্দ্র আর কিছু কহিল না। পালকি আসিলে দুজনে প্রস্থান করিল। চৌধুরী মশাই শুনিতে পাইয়া ব্যস্ত হইয়া দাসদাসীকে জিজ্ঞাসা করিলেন, কেহই কিন্তু কারণ বলিতে পারিল না। তখন তিনি বুদ্ধি খরচ করিয়া আরও ৫-৬ জন দারোয়ান দাসদাসী পাঠাইয়া দিলেন। একজন সিপাই জিজ্ঞাসা করিল, পথে দেখা হলে পালকি ফিরিয়ে আনতে হবে কি? তিনি ভাবিয়া চিন্তিয়া বললেন, না না, তাতে কাজ নেই, তোমরা সঙ্গে যেও, যেন কোনো বিপদ না হয়, সেই জন্যই। সেই দিন সন্ধ্যার পর পালকি দুটো তালসোনাপুরে পৌঁছল, কিন্তু দেবদাস গ্রামে নেই। সেদিন দ্বিপ্রহরে কলিকাতায় চলিয়া গিয়াছে। পার্বতী কপালে করাঘাত করিয়া বলিল, হা অদিষ্ট! মনোরমার সহিত সাক্ষাৎ করিল। মনে বলিল, পারো কি দেবদাসকে দেখিতে আসিয়াছিল? পার্বতী বলিল, না, সঙ্গে করে নিয়ে যাবার জন্য এসেছিলাম। ও, তুমি তাই এসেছিলে? এখানে তার আপনার লোক তো কেউ নেই? মনোরমা অবাক হইল, কইল, বলিস কি, লজ্জা করতো না? লজ্জা? লজ্জা করবে কেন? নিজের জিনিস নিজে নিয়ে যাব, তাতে লজ্জার কি আছে? ছি ছি, ও কি কথা? একটা সম্পর্ক পর্যন্ত নেই, অমন এই কথা মুখে তুই আনলি কি করে? পার্বতী ম্লান হাসি হাসিয়া কহিল, বনদিদি, জ্ঞান হওয়া পর্যন্ত যে কথা বুকের মাঝে আমি বাসা বাঁধিয়ে আরাম করে আনন্দ করে যত্ন করে রেখে দিয়েছি, এক আধবার তা মুখ দিয়ে বারও হয়ে পড়ে। তুমি তুমি বোন, তাই এ কথা শুনলে। পরদিন প্রাতঃকালে পার্বতী পিতামাতার চরণে প্রণাম করিয়া পুনরায় পালকিতে উঠিয়া বসিল। তারপর তারপর কি সেই কোথায় যাবে? কলকাতায়, না তার গ্রামে? তারপর কি সে দেবদাসকে সত্যি ফিরিয়ে আনবে? জানতে হলে শুনতে হবে আগামী পর্ব। তবে যাবার আগে একটা কথা প্রতিবারের মতো বলে যাই, যারা আমার গল্পকথার ডালি পরিবারের এখনও সদস্য হননি কিন্তু আমার গল্প শুনছেন, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।